আসসালামু আলাইকুম। 2 দিন আগে প্রথম আলো পত্রিকার রিপোর্ট, সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাধারণ আয়ের মানুষ। আসলে কি সাধারণ আয়ের মানুষ হিমশিম খাচ্ছে সংসার চালাতে? ব্যাপারটা পুরোপুরি সত্য না। মধ্যবিত্ত সমাজ থেকে শুরু করে নিম্নবিত্ত যারা আছে তারা হচ্ছে সবাই হিমশিম খাচ্ছে সংসার চালাতে। কিন্তু কেন? কারণ আমি জানি যে হচ্ছে আজকে যে জিনিসটা যেই দামে কিনতেছি, আমি যদি আগামীকালই বাজারে যাই তাহলে দেখা যাবে হচ্ছে এই জিনিসটারই হচ্ছে দাম বেড়ে গেছে এবং আমাকে বাড়তি দামে কিনতে হবে। কয়েকটা পণ্যের দাম বলতেই হচ্ছে। গ্যাসের দাম যদি আমি বলি, 6 মাস বা 1 বছর আগে আমি যেইটা 750 টাকা দিয়ে কিনেছি সেই গ্যাসের দাম আজকে 1260 টাকা। পেঁয়াজের বাজার, কাঁচামরিচের বাজার থেকে শুরু করে সাদা নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য, সেই দ্রব্যের বাজারে আগুন জ্বলছে। সয়াবিন তেল 6 মাস আগে যেটা ছিল 105 টাকা কেজি, তাই এখন 150 টাকা লিটার কিনতে হচ্ছে আমাকে। তো গুমোট পরিস্থিতি। তো ব্যাপারটা কি? অর্থনীতিবিদরা কি বলছেন? অর্থনীতির শিক্ষার্থীরা, অর্থনীতির স্টুডেন্টরা, অর্থনীতির টিচাররা এটাকে কিভাবে মূল্যায়ন করেন? আসলে অর্থনীতি যারা পড়েন তারা হয়তো সম্মুখ বিষয়টা জানতে পারেন, কিন্তু আসলে এটার পরিস্থিতি তো সবাইকে ফেস করতে হয়। অর্থনীতির ভাষায় এটাকে বলে মুদ্রাস্ফীতি, এবং এর বিপরীত পরিস্থিতিকে বলে মুদ্রা সংকোচন। তাহলে আমরা কি বলবো যে এইরকম যে অস্থির বাজার চলছে, এইরকম মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে, এটা আসলে সমাজের জন্য কাঙ্ক্ষিত কিনা, বা এটা সমাজের জন্য, অর্থনীতির জন্য কতটা ভালো বা কতটা খারাপ, একটু দেখার চেষ্টা করি আমরা। আমি তোমাদের সাথে আছি মশিউর রহমান প্লাবন স্যার, প্রভাষক অর্থনীতি বিভাগ, মাদারীপুর সরকারি কলেজ, মাদারীপুর। তো তোমাদের বোর্ডে যে টপিক্সটা লেখা আছে মুদ্রাস্ফীতি বনাম মুদ্রা সংকোচন, তো আমরা ব্যাপারটা একটু দেখার চেষ্টা করব, জিনিসটা কি, কেন এরকম হচ্ছে। তো এই যে ধূপধাপ বাজারে দাম বেড়ে যাচ্ছে, এটাকে কি মুদ্রাস্ফীতি বলা যায় কি না, এটাও আমরা একটু বিশ্লেষণ করি। তো মুদ্রাস্ফীতি যদি হতে হয়, মুদ্রাস্ফীতি ঘটতে হইলে আসলে সমাজে 4 ধরনের পরিস্থিতি তৈরি হতে হয়। তো আমি দেখি যে এটা ঠিক আছে কিনা। মুদ্রাস্ফীতির ইংরেজি শব্দ ইনফ্লেশন, তোমরা জানো। মুদ্রাস্ফীতি সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। সংজ্ঞায় আমরা যাব না, আমরা বাস্তবিক অবস্থাটা দেখি যে মুদ্রাস্ফীতি ঘটার জন্য 4 ধরনের পরিস্থিতি তৈরি হতে হবে। কি কি পরিস্থিতি তৈরি হতে হবে? 1 নাম্বার, আমি একটু লিখি, তোমরা দেখো যে এটাকে মেলাতে পারছো কিনা। মুদ্রাস্ফীতি আন্ডারলাইন করলাম। 1 নাম্বারে হচ্ছে অর্থনীতিতে বা সমাজে অর্থের পরিমাণ বৃদ্ধি। অর্থের পরিমাণের বৃদ্ধি। দেখা যাচ্ছে নিশ্চয়ই। 2 নম্বর, উৎপাদনের পরিমাণ। উৎপাদনের পরিমাণ কমে যাবে বা স্থির থাকবে। তিন নম্বর, দ্রব্যের দামের বৃদ্ধি বা দ্রব্য মূল্যের বৃদ্ধি। 4 নম্বর হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস।
অথবা এটাকে এভাবে বলতে পারি যে অর্থের মূল্য হ্রাস। তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ যে 4টা পরিস্থিতি তৈরি হইলে এটাকে আমরা মুদ্রাস্ফীতি বলবো অর্থনীতিতে। 1 নম্বরে বলছে যে অর্থের পরিমাণ বৃদ্ধি, অর্থের পরিমাণের বৃদ্ধি। তো অর্থের পরিমাণ সমাজে বিভিন্নভাবে বৃদ্ধি পেতে পারে। কয়েকটা কারণ যদি আমি বলি, 1 নম্বর কারণ হতে পারে যে সরকারের ব্যয়ের বৃদ্ধি। সরকার হচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করে, যদি এই উন্নয়নমূলক কাজের অংশ হিসাবে সেখানে যেসব মানুষ কাজ করতেছে তাদের হাতে টাকা যাবে। তো তাদের হাতের যদি টাকা যায় তাহলে হচ্ছে তারা বেশি করে চাহিদা তৈরি করতে পারবে বাজারে। এছাড়া হতে পারে যে সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি করতে পারে সরকার, এই কারণে হতে পারে। কেন্দ্রীয় ব্যাংক বেশি করে নোট ছাপাতে পারে, এই কারণে হতে পারে। বা বাণিজ্যিক ব্যাংক যদি বেশি করে হচ্ছে ঋণের প্রবাহ বাড়ায় দেয় অর্থনীতিতে, তাহলে হচ্ছে অর্থের পরিমাণটা সমাজে বেড়ে যেতে পারে। ঠিক আছে, অর্থের পরিমাণটা যদি বেড়ে যায় সমাজে, তার মানে কি সবার কাছেই হচ্ছে অর্থের সার্কুলেশনটা বেড়ে গেছে, ভেলোসিটিটা বেড়ে গেছে মানুষের কাছে টাকার। ওকে, 1 নম্বর পয়েন্ট আমরা পেলাম। 2 নম্বর পয়েন্টে যেটা আমাকে বলেছে যে উৎপাদনের পরিমাণ কমে বা স্থির থাকে। অর্থের পরিমাণ বেড়ে গেল, এটা যেমন আমি বুঝলাম, উৎপাদনের পরিমাণ আবার কমে বা স্থির থাকে। বা এরকম হতে পারে যে বৃদ্ধি পেয়েছে কিন্তু যেই হারে অর্থের পরিমাণ বাড়ছে কিন্তু সেই হারে হচ্ছে উৎপাদনের পরিমাণ বাড়ে নাই, উৎপাদনের পরিমাণ কমে গেছে বা স্থির আছে, বা হচ্ছে যদি বেড়েও থাকে তাহলে যেই পরিমাণ বাড়ার কথা ছিল তার তুলনায় কম। তার মানে হচ্ছে অর্থের পরিমাণ সমাজে অনেক বেশি বা অর্থনীতিতে অনেক বেশি, উৎপাদনের পরিমাণ সেই তুলনায় বেশি না। তা এর ফলে কি হবে? মাদারীপুরের পাশে ইটের পুল বাজার আছে। তো আমার যদি এরকম হয় যে হচ্ছে আমাদের এলাকার মানুষের সবার হাতে, ধরলাম উদাহরণস্বরূপ, সবার হাতে টাকা পয়সার পরিমাণ বেড়ে গেছে, অর্থের সাপ্লাইটা বেড়ে গেছে, কিন্তু ইটের পুল বাজারে যে মাছ আছে সে মাছের সাপ্লাই বাড়ে নাই বা কমে গেছে কোনো কারণে, বা স্থির আছে, আগের মতোই আছে। তাই এখন কি সবার পকেটে বেশি টাকা আছে, আমরা কি করব? সবাই হচ্ছে বেশি দাম দিয়ে কিনতে চাবে। কেন? কারণ হচ্ছে আমি যদি দাম না বাড়াই, বেশি দামে না কিনি, আরেকজন তো আমার চেয়ে বেশি দামে কিনে নিয়ে যাবে। এবং উৎপাদনকারীরা দেখবে যে সবার কাছেই তো হচ্ছে পকেটে টাকা বেশি, তাহলে হচ্ছে তারাও হচ্ছে দামটা বাড়াই দিবে। তোমরা দেখে থাকবে যেদিন থেকে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়বে তার পরের দিন থেকে মার্কেটে হচ্ছে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, অটো। ঠিক আছে, তাহলে 3 নম্বর পয়েন্টে আমরা আসবো। বেশি পরিমাণ দ্রব্য বেশি পরিমাণ অর্থ কম পরিমাণ দ্রব্যের পিছনে ছুটলে যেটা হয় যে দ্রব্যের দাম বেড়ে যাবে, দ্রব্যের দাম বেড়ে যাবে। দ্রব্যের দাম বেড়ে গেলে তাহলে কি হবে? তাহলে অর্থের ক্রয় ক্ষমতা কমে যাবে বা অর্থের মূল্য হ্রাস পাবে। কেন? কারণ আমি গত সপ্তাহে যে জিনিসটা আমি 100 টাকা দিয়ে কিনবো, আগামীকাল যদি ওই জিনিসটা কিনতে আমার 200 টাকা লাগে, তার মানে কি একই পরিমাণ দ্রব্য, একই পরিমাণ পণ্য আমি গত দিন বা গত সপ্তাহে লেগেছে 100 টাকা, এখন লাগতেছে 200 টাকা। আগের 100 টাকা সমান সমান এখন 200 টাকা। তার মানে হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতাটা কমে গেছে। আমি আগের জিনিস কিনতে গেলেই এখন 100 টাকার জায়গায় 200 টাকা লাগতেছে, অর্থের ক্রয় ক্ষমতাটা কমে গেছে, মানে হচ্ছে অর্থের মূল্যটা কমে গেছে। মোটামুটি এভাবেই হচ্ছে মুদ্রাস্ফীতিকে সংজ্ঞায়িত করা যায়। ওকে, ঠিক আছে। তা এখন হচ্ছে আমি যদি বলি যে আজকে যদি আমি দেখি বাজারে যে পেঁয়াজের দাম 50 টাকা, বর্তমানে 80 টাকা আমি যতটুকু জানি, সোফার আইনো। তো যদি আমি 2 দিনের পরে দেখি এটা হচ্ছে 200 টাকা হয়ে গেছে, তো এটাকে কি আমরা মুদ্রাস্ফীতি বলবো কিনা? আজকে দেখলাম 80 টাকা, 2 দিন পরে দেখলাম 200 টাকা, এইটা কি মুদ্রাস্ফীতি বলা যাবে কিনা? না, এটাকে মুদ্রাস্ফীতি বলা যাবে না। কেন এটাকে মুদ্রাস্ফীতি বলা যাবে না? কারণ মুদ্রাস্ফীতি বলতে যেটা বোঝায় যে দ্রব্যের দাম স্তরের
ক্রমাগত বৃদ্ধিকেই হচ্ছে মুদ্রাস্ফীতি বলে। দ্রব্যের, আমি যদি একটু সংজ্ঞায়ন করার চেষ্টা করি, দ্রব্যের দাম স্তরের ক্রমাগত বৃদ্ধিকে মুদ্রাস্ফীতি বলে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ার? তার মানে হচ্ছে দাম স্তরের হচ্ছে ক্রমাগতভাবে বাড়তে হবে। হঠাৎ করে যদি বেড়ে যায় করোনার কারণে বা যে কোনো হচ্ছে উদ্ভূত সমস্যার কারণে যদি কোনো কিছুর দাম বেড়ে যায় হঠাৎ করে, তাহলে এটাকে আমরা মুদ্রাস্ফীতি বলবো না। মুদ্রাস্ফীতি হইতে হলে যেটা হইতে হবে, ধীরে ধীরে হচ্ছে দাম বাড়তে হবে। ধরো এক সময় চালের কেজি 10 টাকা ছিল, এরপরে 12 টাকা হয়েছে, তারপর 15 টাকা হয়েছে, 20 টাকা হয়েছে, 25 টাকা হয়েছে, 30 টাকা হয়েছে, এভাবে বাড়তে বাড়তে আজকের 60 টাকা। এটাকে আমরা মুদ্রাস্ফীতি বলবো, ক্রমাগত কন্টিনিউয়াস বৃদ্ধি যেটাকে বলে। ওকে, তো হঠাৎ করে যদি বেড়ে যায় এটাকে আমরা মুদ্রাস্ফীতি বলবো না, কারণ এটা 250 টাকা যদি পেঁয়াজের কেজি হয় ওটা অবশ্যই আবার ব্যাক করবে এখানে। কিন্তু এই যে 60 টাকা চালের কেজি, এটা কিন্তু ধীরে ধীরে বেড়ে উপরের দিকে উঠছে, এই কারণে এটা ধাপ করে কমবে না। কিন্তু পেঁয়াজের দাম 200 টাকা থেকে ধাপ করে কমে আবার 40 টাকায় দেখবা যে চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা শুরুতেই বললাম যে আমরা বিপর্যস্ত অবস্থা মুদ্রাস্ফীতির কারণে। বর্তমানে বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার কত তোমরা জানো? আজকেই হচ্ছে আমি নেটে সার্চ দিয়েছি, মুদ্রাস্ফীতির হারটা হচ্ছে 5.54। বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার 5.54%। 5.54% মানে কি? মানেটা হচ্ছে গত বছর আমি যেই জিনিসটা হচ্ছে 100 টাকা দিয়ে কিনেছি, ওই জিনিসটা কিনতে আমার এই বছর বা আজকে কিনতে গেলে 105 টাকা 54 পয়সা এটা লাগবে। এটা হচ্ছে বাংলাদেশের মুদ্রাস্ফীতির হার। তাই এখন আমরা আলোচনা করব হচ্ছে মুদ্রাস্ফীতির বিপরীত অবস্থা, মুদ্রা সংকোচন নিয়ে। মুদ্রাস্ফীতির সদ্ভাই বলা যায় মুদ্রা সংকোচনকে। তাহলে মুদ্রা সংকোচনটা আসলে কি এবং অর্থনীতিতে মুদ্রা সংকোচন বলতে কি বোঝায় ব্যাপারটা আমরা খেয়াল করি। মুদ্রা সংকোচনটা আর কিছুই না, জাস্ট মুদ্রাস্ফীতিটাকে আমরা যদি বিপরীতভাবে তুলে ধরি, মুদ্রাস্ফীতির যে 4টা পয়েন্ট আমরা পেয়েছি তা যদি বিপরীতভাবে তুলে ধরি তাহলে মুদ্রা সংকোচন হয়ে যাবে, খুবই ইজি। দেখো যে মুদ্রাস্ফীতির বেলায় বলেছি যে অর্থের পরিমাণ বৃদ্ধি, তাহলে এখন বলবো যে মুদ্রা সংকোচনের সময় যেটা হবে যে অর্থের পরিমাণটা কমে যাবে সমাজে। 2 নম্বর, উৎপাদনের পরিমাণ কমে বা স্থির থাকে, তাহলে মুদ্রা সংকোচনের সময় এটা যদি আমি বিপরীতভাবে বলি যে উৎপাদনের পরিমাণ এখন বেড়ে যাবে। ওকে, তাহলে তোমরা একটা ব্যাপার খেয়াল করো, অর্থের পরিমাণ যদি সমাজে হচ্ছে কমে যায়, উৎপাদনের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে বেশি পরিমাণ দ্রব্য আছে অর্থনীতিতে কিন্তু কম পরিমাণ হচ্ছে মানুষের অর্থ আছে, এবং এই কারণে হচ্ছে মানুষ হচ্ছে কম পরিমাণ চাহিদা বাজারে তৈরি করতে পারতেছে। তো জিনিসপত্রের হচ্ছে যোগানটা বেশি কিন্তু হচ্ছে চাহিদার পরিমাণ কম। তা তোমরা জানো যে যোগান যদি বেশি হয়, চাহিদা যদি কম হয়, তাহলে অবশ্যই ওই দ্রব্যের হচ্ছে দাম কমে যাবে। 3 নম্বরে দ্রব্যের দামের বৃদ্ধি আছে এখানে, তাহলে দ্রব্যের দাম কমে যাবে। এবং 4 নম্বর পয়েন্টে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস, অর্থের মূল্য হ্রাস। তার মানে হচ্ছে অর্থের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে, অর্থের মূল্য বেড়ে যাবে। কেন? কারণ দ্রব্যের দাম যদি কমে যায় তাহলে আমি যেই জিনিসটা আগে 200 টাকা দিয়ে কিনতাম সেই জিনিসটা এখন কিনতে আমার হচ্ছে 100 টাকা লাগতেছে। আগের 200 টাকা আর এখন 100 টাকা সমান, তাহলে 100 টাকা দিয়ে ওই জিনিস কিনে আবার 100 টাকা আমার বাকি থাকে, যেটা দিয়ে আমি অন্য কিছু কিনতে পারতেছি। তাহলে মুদ্রা সংকোচনটা হচ্ছে মুদ্রাস্ফীতির বিপরীত একটা অবস্থা।
অর্থের পরিমাণ কমে যাবে, উৎপাদনের পরিমাণ বেড়ে যাবে, দ্রব্যের দাম কমে যাবে, অর্থের ক্রয় ক্ষমতা বেড়ে যাবে।